শুভ সকাল একাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সায়ন দাস, আপনাদের ফিনান্স শিক্ষক। আপনাদেরকে আজকে নতুন অধ্যায় শুরু করব। তো আমরা এতদিন অধ্যায় 2 নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ফিনান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় 3, অর্থের সময়মূল্য, টাইম ভ্যালু অফ মানি। এটাকে আমরা, যদি আপনার বডির মানবদেহের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হার্ট, বা একটা বিল্ডিং এর যদি চিন্তা করেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে পিলার। তো পিলার বা মানুষের বডির হার্টের মতন যতটা ইম্পর্টেন্ট একটা বডি তৈরিতে হার্ট ইম্পর্টেন্ট, একটা বিল্ডিং তৈরিতে পিলার ইম্পর্টেন্ট। তো অর্থের সময় মূল্যটাও ফিনান্সের পিলার বা হার্ট বলতে পারি আমরা, ঠিক আছে? তো অর্থের সময় মূল্যটা যত ভালো আমরা বুঝবো তত ভালোই আমাদের ফিনান্সটা করা ইজি হবে। ফিনান্সের যত চ্যাপ্টার আপনারা এর পরে পড়বেন ভবিষ্যতে, সবগুলো চ্যাপ্টারের সাথেই এই অর্থের সময় মূল্যের একটা যোগসূত্র রয়েছে, এবং আমাদের ভবিষ্যতের আপনারা উচ্চশিক্ষার ক্ষেত্রেও এই চ্যাপ্টারটি, ফিনান্সের বিষয়ে যদি আপনারা উচ্চশিক্ষা নেন, এই চ্যাপ্টারটির গুরুত্ব অনস্বীকার্য। তো আশা করব আপনারা খুব মনোযোগ সহকারে এই চ্যাপ্টারটির লেকচার শুনবেন এবং আপনাদের পাঠ্য বইয়ের সাথে লেকচারটিকে মিলিয়ে বাড়িতে অনুশীলন করবেন। তো আমরা চ্যাপ্টারটি শুরু করব। প্রথমেই আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা একটু বলি। আমরা আলোচনা করব অর্থের সময় মূল্যটা কি জিনিস সেটা নিয়ে প্রথমে, তারপর আলোচনা করব অর্থের সময় মূল্যের বিভিন্ন উপাদানগুলো নিয়ে, তারপর এর গুরুত্ব, তারপর আমি অল্প কিছু সূত্র এবং তার রিলেটেড অঙ্কগুলো করতে দিব। এখানে অনেকগুলো সূত্র আছে এই অধ্যায়ে, প্রায় 10 থেকে 12টা সূত্র আমরা এই অধ্যায়ে পড়ব। তো তার মধ্যে আজকে আমি শুধুমাত্র দুটো সূত্র নিয়ে আলোচনা করব এবং এই দুটো সূত্র সংক্রান্ত অঙ্ক নিয়েই আলোচনা করব। আপনারা যারা 9-10-এ ফিনান্স পড়ে আসছেন বা যারা পড়েননি তাদের জন্য সুবিধার্থে বলছি, ফিনান্সের অঙ্ক করার জন্য সূত্র ইম্পর্টেন্ট। যত ভালো আমরা সূত্র বুঝবো, যত ভালো আমরা সূত্র মনে রাখতে পারবো, তত ভালো আমরা অঙ্ক পরীক্ষায় পারবো। আর সূত্র মনে রাখলেই শুধু হবে না, কোন সূত্র দিয়ে কোন অঙ্ক হবে সেটাও মনে রাখতে হবে। আপনি সূত্র জানেন কিন্তু কোন অঙ্কের জন্য কোন সূত্রের প্রয়োগ সেটা জানেন না, সেই ক্ষেত্রেও সমস্যা। তার মানে আমরা চেষ্টা করব সূত্রর সাথে সাথে কোন অঙ্কে কেন কোন সূত্রটা ইউজ হচ্ছে সেটাও বুঝার। তা আমি অল্প অল্প অঙ্ক নিয়ে আগাবো যাতে আপনারা খুব ভালো মতন বিষয়গুলোকে নিতে পারেন, ভালো মতন বুঝতে পারেন, এবং কেন এই সূত্রটার ব্যবহার হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? তো আজকে দুটো সূত্রের আলোচনা করব, সাথে দুটো অঙ্ক আমি সমাধান করে আপনাদের দেখাবো, এবং বাড়ির কাজ আকারে আরো দুটো অঙ্ক দিয়ে দিব। যে অঙ্কগুলো আমি করব সেই ধরনেরই দুটো অঙ্ক আপনাদের বাড়ির কাজ আকারে দিয়ে দেওয়া হবে। তো আমরা প্রথমেই কিছু থিওরিটিক্যাল আলোচনা দিয়ে শুরু করি। অর্থের সময় মূল্য জিনিসটা কি? তো আপনারা নামটা থেকেই বুঝছেন, অর্থের সময় মূল্য মানে অর্থ সময়ের সাথে মূল্য, সময়ের সাথে অর্থের যে মূল্য সেটাই অর্থের সময় মূল্য। অর্থাৎ সময় পরিবর্তনের সাথে সাথে আপনার মূল্যের পরিবর্তন হবে। যেমন ধরেন আজকে 100 টাকা দিয়ে আপনি যে জিনিসটা, ধরেন এক পিস বার্গার কিনতে পারেন দোকান থেকে, এই বার্গারটা আপনি 1 বছর পরে সেম 100 টাকার নোটটা দিয়ে কিন্তু কিনতে পারবেন না। কেন? তখন এটার দাম বেড়ে যাবে, অর্থাৎ ওই 100 টাকাটা আপনাকে সেম বার্গারটা দিতে পারতেছে না। এখন আপনি বলবেন কি যে স্যার বার্গারের দাম বাড়ছে, দোকানদার বাড়ায় দিছে। আসলে সব ক্ষেত্রে এই কথাটা ঠিক না। সাধারণত অর্থের সময় মূল্যই এখানে কিছুটা কাজ করে। কেন? কারণ সময়ের সাথে সাথে আপনার টাকার মান কমে। অর্থাৎ আজকের 100 টাকার যে দাম, সেই 100 টাকার দাম কিন্তু 2 বছর পর সেম থাকবে না। আপনারা চিন্তা করেন, আপনারা যখন এখন 100 টাকা দিয়ে যা কিনতেছেন, অনেক সময় এরকম আপনার আব্বাদের আমলে, আপনার আব্বারা যখন স্কুলে পড়তো তখন চিন্তা করবেন যে তারা 100 টাকা মনে অনেক কিছু মনে করতো, বাট এক কারণ 100 টাকায় তখন অনেক কিছু কিনতে পাওয়া যেত। তারা 100 টাকা কেউ যদি দিত খুব খুশি হয়ে যেত। আর এখন আপনি 100 টাকাকে কিন্তু কোনো গুরুত্বই দেই না আমরা সেভাবে, কারণ ওই 100 টাকার দাম আগের 100 টাকার মতন আর নাই। ঠিক আছে? অর্থাৎ সময়ের সাথে সাথে ওই 100 টাকার ভ্যালুটা কিন্তু কমে গেছে। এই অর্থের সময় মূল্যর কাজই এটা। যদি সময়ের মূল্যটাকে আমরা ব্যবহার করে জানার চেষ্টা করব যে আমার আজকের 100 টাকা 3 বছর পর কত হবে, অথবা 3 বছর পরের 100 টাকা আজকে কেমন দাম, তাহলে আমরা সংজ্ঞাটা যদি আলোচনা করি, কি হচ্ছে
সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অর্থের মূল্যের যে পরিবর্তন হয় তাকে আমরা অর্থের সময় মূল্য বলি। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে আমার টাকার মানের পরিবর্তন হবে। সাধারণত কি হবে, আমার 100 টাকাটাকে যদি আমি ঘরে রাইখা দেই তাহলে কিন্তু 100 টাকাটা 100 টাকাই থাকবে, বরং ওই 100 টাকাটার ভ্যালু কমে যাবে, রাইট? তো আমরা কি করি, আমরা এই 100 টাকাটা ব্যাংকে জমা রাখি অথবা কোথাও ইনভেস্ট করি, কোনো বিজনেস করি, কারণ যাতে ওই 100 টাকাটা বৃদ্ধি পায়, 100 টাকাটা ইউজ করে আমি আরো বেশি টাকা আনতে পারি। তার জন্য কি করি আমরা, এই দেখেন আমি এখানে একটা টাইম লাইন আঁকছি, এটাকে বলতেছি টাইম লাইন, ঠিক আছে? তো নিচে সময় আছে, ঠিক আছে? এই যে দেখেন টাইম, নাম্বার অফ পিরিয়ড এন, হ্যাঁ, সময়। তো আমরা সাথে একটা ইন্টারেস্ট, প্রেজেন্ট ভ্যালু মানে আজকের টাকা, আর এটা হচ্ছে ফিউচার ভ্যালু। ধরেন আজকে 100 টাকাটা, এটাকে আপনি কিছু ইন্টারেস্ট আপনি ব্যাংকে রাখলে কি দিবে, ব্যাংক আপনাকে ইন্টারেস্ট দিবে। ধরেন 1 বছর 100 টাকা রাখলেন, তাহলে এই টাকাটা একটু বাড়লো, ঠিক আছে? এই যে আপনার মেইন টাকা, তার সাথে এই যে কিছুটা ইন্টারেস্ট যোগ হলো, ঠিক আছে? তো আপনি এখন এই টাকাটা পাবেন। তো এই টাকাটা আবার আরো 1 বছর রাখলেন, 2 বছর, তাহলে আর একটু বাড়লো, ঠিক আছে? আরো 1 বছর রাখলেন, এটা আরো বাড়লো। আরো 1 বছর রাখার পরে দেখা গেল এখানে ধরেন 100 টাকাটা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর যাওয়ার পরে সেটা ধরেন সাপোজ 150 টাকা হয়ে গেল, ঠিক আছে? তার মানে কেন হলো 150 টাকাটা, দামটা কেন বাড়লো? কারণ আপনি এটা ঘরে না রাখা কোথাও বিনিয়োগ করছেন বা ব্যাংকে জমা রাখছেন। তাহলে তার সাথে আপনার দুইটা জিনিস হয়েছে এই টাকাটা মূল্যটা বাড়ার পেছনে, সেটা হচ্ছে আপনি সময় দিয়েছেন এবং একই সাথে আপনি কিছু সুদ বা ইন্টারেস্ট বা মুনাফা যেটাই বলি সেটা পেয়েছি, ঠিক আছে? তো 100 টাকার ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে 150 টাকা হবে যদি আপনি সেটা কোনো বিজনেসে দেন অথবা ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে? আদারওয়াইজ আপনার ঘরে থাকলে সেই টাকাটার মূল্য বাড়বে না, বরং সেই টাকাটার পাওয়ার কমে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অর্থের সময় মূল্যের মেইন থিম। একমাত্র টাকার মূল্য বাড়বে তখনই যখন আপনি সেটাকে কোথাও ইনভেস্ট করবেন বা ব্যাংকে রাখবেন। ঘরে রাখলে সেটা 100 টাকা 100 টাকাই থাকবে ঘরের আলমারিতে, বরং 1 বছর পর আপনি আর সেম প্রোডাক্ট কিনতে পারবেন না, আপনার আরো বেশি টাকা দিতে হবে সেম প্রোডাক্টটা কেনার জন্য, ঠিক আছে? তো সবসময় মাথায় রাখবেন আজকের 100 টাকা 1 বছর পরের 100 টাকা, দুইটাকে যদি হাতে নেন দুইটার ভ্যালু এক দিবে না, দেখতে একই হলেও দুইটার ভ্যালু এক না। আজকের 100 টাকা যেটার মূল্য দিতেছে আপনার পকেটে, 1 বছর পরে সেই 100 টাকাটা সেই মূল্য দিতেছে না পকেটে থাকলে। এটাকে আপনি ইনভেস্ট করলে আপনি এর থেকে বেশি মূল্য আনতে পারেন, ঠিক আছে? এই হলো অর্থের সময় মূল্য। আশা করি আমরা অর্থের সময় মূল্যের বেসিক ধারণাটা কি সেটা বুঝতে পেরেছি। তো আমরা এই অঙ্কের সময় মূল্য করার জন্য কয়েকটা জিনিস দরকার হয়। কি কি আমরা একটু আগে বলছি, প্রেজেন্ট ভ্যালু আজকের টাকা থাকবে, একই সাথে আপনি একটা নির্দিষ্ট সময় পরে আবার এই টাকাটা ফেরত নেবেন, দ্যাট ইজ ফিউচার ভ্যালু। তো প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, তো বর্তমান মূল্য, ভবিষ্যৎ মূল্য, শর্ট ফর্মে আমরা পিভি এফবি বলি। আপনি কি দিচ্ছেন দেখেন, আগের স্লাইডটা একটু যাই। আপনি তাতে একটা সময় দিছেন এবং একই সাথে কি দিছেন, ইন্টারেস্ট দিছেন। তো সময় এবং ইন্টারেস্ট, তাহলে এন, আমরা সময়কে এন দিয়ে প্রকাশ করব। সুদের হারকে আমরা আই অথবা আর, অনেক বইতে আই অনেক বইতে আর দিয়ে ব্যবহার করে, তো আমি দুটাই রাখছি, আপনারা যেটা ভালো মনে করেন সেটাই দিবেন। তবে আমি সাধারণত অঙ্কে আই ইউজ করব, ঠিক আছে? তো আই মানেই ইন্টারেস্ট দিব, বুঝাবো আমি, ছোট হাতের আই যেটা, ওকে? আচ্ছা, তারপরে এম। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আপনারা ছোট বেলায় অঙ্ক যখন করছেন মুনাফার, তখন টিচার বলছিল 10% মুনাফায় রফিক এত টাকা ব্যাংকে জমা রাখলেন, মনে পড়ে কি? আচ্ছা, ওইখানে কি ছিল, 10% মুনাফায় কথাটা বলতে টিচার কিন্তু বলছিল 100 টাকায় 1 বছরের মুনাফা 10 টাকা, রাইট? যে কোনো পার্সেন্টেজ থাকা মানে ওইটা 100 টাকায় 1 বছর, ঠিক আছে? সময়টা 1 বছর। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি প্রশ্নে যখনই পার্সেন্টেজ দেখবেন তাটাই 1 বছর, অনেক সময় দেখা যাবে সেটা 1 বছর না হয়ে মাসিক ভিত্তিকে আপনার ইন্টারেস্ট হতে পারে, ঠিক আছে? যে মাসিক 10% অথবা অর্ধবার্ষিক 10% অথবা ত্রিমাসিক 10%। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনি সুদটা কিন্তু বছরে পাচ্ছেন না, মাসে মাসে পাচ্ছেন, অথবা 2 মাস পর পর পাচ্ছেন, অথবা 3 মাস পর পর পাচ্ছেন। সেই ক্ষেত্রে চক্রবৃদ্ধি হচ্ছে, মানে এম আসতেছে, চক্রবৃদ্ধিকে আমরা এম দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে কি হবে, আপনার যে পার্সেন্টেজটা সেটা অ্যাকচুয়ালি 1 বছরের, কিন্তু আপনি 1 বছরে নিচ্ছেন না, আপনি মাসে মাসে, বছরে বছরে, সরি মাসে মাসে অথবা সপ্তাহে সপ্তাহে অথবা 2 মাস অন্তর অন্তর নিচ্ছেন। তার জন্য আমরা এম ইউজ করব। কখন এম এর ব্যবহার হবে, যখন প্রশ্নে ত্রিমাসিক, অর্ধবার্ষিক, মাসিক, সাপ্তাহিক ওয়ার্ডটা থাকবে। আর যদি বার্ষিক
এবং কোনো পার্সেন্টেজের আগে কোনো কথাবার্তা না থাকে তখন আমরা নর্মালি এম ছাড়া অঙ্ক করার চেষ্টা করব। ঠিক আছে, আমি সূত্রের সময় আরেকবার বলবো কথাটা। তারপরে এর কাজটাও আমরা পরে আলোচনা করব, যখন আমরা এ রিলেটেড অঙ্ক মানে এটা করব তখন আমরা আলোচনা করব। ঠিক আছে, আশা করি আপনারা এইটুকুন বুঝেছেন। আমি এখন আরেক কিছু থিওরি আছে সেটা নিয়ে আলোচনা করি। অর্থের সময় মূল্য গুরুত্ব, অর্থ সময় মূল্য কেন পড়তেছি। সুযোগ ব্যয়, সুযোগ ব্যয় বলতে আমরা বুঝাচ্ছি দুইটা বা তিনটা অপশন আছে আপনার কাছে, সেই দুইটা বা তিনটা অপশনের থেকে আপনি একটাই চয়েস করতে পারবেন। সেক্ষেত্রে কি হচ্ছে, বাকি অপশনগুলো কিন্তু আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, দ্যাট ইজ সুযোগ ব্যয়। ধরেন আপনার কাছে 100 টাকা আছে, আপনি দোকানে গেলেন, আপনার একটা হয় বার্গার খাইতে পারবেন অথবা পিজা খাইতে পারবেন। আপনি বার্গারটা খেলেন, তার মানে পিজা অপশনটা আপনাকে ছেড়ে দিতে হলো। তো পিজার টেস্ট আপনি কিন্তু নিতে পারলেন না, দ্যাট ইজ একটা আপনার লস। আবার সেম ভাবে যদি আপনি পিজাটা খান, বার্গার অপশনটা ছেড়ে দিতে হবে, সেটাও আপনি ওই অপশনটা বা ওই টেস্টটা নিতে পারলেন না, এটাও আপনার লস। অর্থাৎ বিভিন্ন অপশনের থেকে যখন আমাকে অনলি একটা অপশন চয়েস করতে হয় এবং বাকি অপশনগুলো ছেড়ে দিতে হয়, সেটাকে আমরা বলতেছি সুযোগ ব্যয়। অর্থাৎ অন্যান্য যে সুযোগগুলা ছিল সেগুলো যখন আমি নিতে পারলাম না, হারাইলাম, সেটাই সুযোগ ব্যয় নামে বলি আমরা। আচ্ছা, সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কি, প্রকল্প মূল্যায়ন। প্রকল্প বলতে আমরা বিভিন্ন প্রজেক্ট বলতেছি, যেখানে আপনি বিনিয়োগ করতে পারেন, ইনভেস্ট করতে পারেন। তো আমি আপনাকে বললাম যে ভাই আমার এখানে ইনভেস্ট করেন, আমি আপনাকে 10 লাখ টাকা দিব 10 বছর পর। আরেকজন আপনাকে বললো ভাই আমার এখানে ইনভেস্ট করেন, আমি আপনাকে 5 বছর পর 5 লাখ টাকা দিব। এখন আপনাকে প্রকল্প মূল্যায়ন করতে হবে। তো প্রকল্প মূল্যায়নের জন্য অর্থের সময় মূল্য খুবই ইম্পর্টেন্ট। দুইটা ব্যাংকের কাছে আপনি যেতে পারেন, এই ব্যাংকে টাকা রাখলেও আপনি ইন্টারেস্ট পাবেন, আবার আরেকটা ব্যাংকে রাখলেও ইন্টারেস্ট পাবেন। আপনি কিন্তু চিন্তা করেন কোন ব্যাংকে টাকা রাখলে আমার জন্য ভালো, দ্যাট ইজ প্রকল্প মূল্যায়ন। ঠিক আছে, কয়েকটা অপশনের থেকে বেস্ট অপশনটা চয়েস করাই প্রকল্প মূল্যায়ন। তো এক্ষেত্রে অর্থের সময় মূল্য কাজে দেয় আমার, কারণ 5 বছর পরে আমার যে টাকাটা হবে সেই টাকাটা অর্থের সময় মূল্যের মাধ্যমে আমি বের করে যে প্রকল্প ভালো সেই প্রকল্পে ইনভেস্টে যাব। তারপরে থার্ড এবং লাস্ট গুরুত্ব যেটা, সেটা হচ্ছে ঋণ গ্রহণ। আমরা প্রত্যেকেই ব্যবসা করার জন্য ঋণ নিতে হয়, এর জন্যই কিন্তু আমাদের ফিনান্স চ্যাপ্টারটা আসছে, যে আমরা কার কাছ থেকে টাকা আনতে পারি। তো ঋণ গ্রহণের ক্ষেত্রেও যারাই আপনাকে টাকা দিবে কেউ কিন্তু আপনাকে ফ্রিতে টাকা দিবে না, তারাও একটা টাকা দিলে আপনার কাছ থেকে এক্সট্রা চার্জ নিবে। আপনি ব্যাংক থেকে আনলো, ব্যাংক থেকে 10,000 টাকা আনলে ব্যাংক ফেরত দেওয়ার সময় বলবে ভাই 10,200 টাকা ফেরত দিতে হবে, তো 200 টাকা হচ্ছে তার চার্জ। ঠিক আছে, তো এখন আপনি কার থেকে ঋণ নিলে আপনার জন্য ভালো? আপনি কি মাসিক ভিত্তিক ঋণ নিবেন, নাকি ত্রিমাসিক ভিত্তিক নিবেন, না 6 মাস ভিত্তিক নিবেন? কিভাবে ঋণটা নিবেন, কোন প্রকারের ঋণ নিবেন, কত দিনের জন্য নিবেন? এই সব জিনিসের সিদ্ধান্তগুলা অর্থের সময় মূল্য আপনাকে হেল্প করবে নেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আবার আমি বলি, সুযোগ ব্যয় অনেকগুলো অপশনের মধ্যে থেকে একটা অপশন চয়েস করলে আমি বাকি অপশনগুলো যদি ছেড়ে দিই সেটা সুযোগ ব্যয়। প্রকল্প মূল্যায়ন, বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগের মধ্য থেকে আমি সময় মূল্য, প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু চিন্তা করে যে প্রজেক্টটা ভালো সেটা বের করতে লাগবে। ঋণ গ্রহণের সিদ্ধান্ত, বিভিন্ন ঋণের অপশন আছে, তার থেকে আমার কোন অপশনটা নিলে ভালো হয়, কোন অপশনটা আমার খরচ কম, সেটা বের করতেও অর্থের সময় মূল্য লাগবে। এটা হচ্ছে অর্থের সময় মূল্যের গুরুত্ব, এবং ফিন্যান্সটা কিন্তু এই তিনটা জিনিসের উপরেই দাঁড়ায় আছে। ঠিক আছে, যত ভালো আপনি এই তিনটা সিদ্ধান্ত নিতে পারবেন তত ভালো আপনি ফাইন্যান্সের লোক হতে পারবেন। ঠিক আছে, রিয়েল লাইফেও যদি আপনি ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেন, এই তিনটা কাজ আপনাকে, যে প্রতিষ্ঠানে কাজ করেন বা নিজের প্রতিষ্ঠান তৈরি করেন, যেটাই করেন, তার জন্য এই তিনটা কাজ আপনাকে অবশ্যই জানতে হবে। এই তিনটা কাজ যত ভালো হবে তত আপনার ব্যক্তিগত প্রতিষ্ঠান হলে সেটারও উন্নতি হবে, বা অন্যের হয়ে যদি আপনি কাজ করেন সেটারও উন্নতি হবে। এর জন্য আমি বলতেছি এই চ্যাপ্টারটার গুরুত্ব অনেক বেশি। ঠিক আছে, আজকে আমরা এখন সূত্রতে যাব, সূত্রের পরে আমরা অঙ্ক। আচ্ছা, আমি দুটো সূত্র রাখছি আজকে, খুব অল্প, কারণ আমরা যেহেতু কিছু থিওরি নিয়ে আলোচনা করছি এবং আপনারা যাতে ভালো মতো বুঝেন এর জন্য আমি অল্প অল্প করে আগাবো। তো ফিউচার ভ্যালু, আমরা ভবিষ্যৎ মূল্য বের করব দুটা। আচ্ছা, এখন দেখেন, ফিউচার ভ্যালু বলতে আমরা বলতেছি ভবিষ্যৎ মূল্য। আচ্ছা, এই দুইটা সূত্রের ব্যবহার হবে এককালীন, অর্থাৎ আমি একবারে টাকা ব্যাংকে জমা রেখে আসবো এবং এরপরে আর কোনো দিনও যাব না, মেয়াদ পূর্তিতে যাব, টাকা উঠায় নিয়ে আসবো। আপনারা আশা করি বলতে পারেন যে কোন ধরনের প্রোডাক্টটা আছে ব্যাংকে এরকম। ইয়েস, এই প্রোডাক্টটা আছে হলো ফিক্সড ডিপোজিট। ফিক্সড ডিপোজিটে কি হয়, আমি আজকে টাকা জমা করি,
আমি মাঝখানে আর যাই না, 2 বছর 3 বছর যতদিন মেয়াদ, তারপর গিয়ে টাকা উঠাই। এর মাঝখানে কিন্তু আমার ওই হিসাবটার সাথে কোনো লেনদেন হয় না, যদি আমার কোনো সমস্যা না হয়। ইন কেস, যেটা সাধারণত মানুষ করে না, যে আপনার কোনো ঝামেলা না হলে ওটা কিন্তু আপনি মেয়াদ পূর্তির আগে আর ধরেন না, ওই টাকায় হাত দেয় না কেউ। তো এটা তখন ইউজ হবে যেই ক্ষেত্রে আমি এককালীন টাকা রাখবো। ঠিক আছে, ব্যাংকের স্থায়ী আমানত হিসাব। অনেক সময় প্রশ্ন আসে ইন্টারভিউতে, আপনারা যখন ভবিষ্যতে চাকরির ইন্টারভিউ দিবেন, যে ব্যাংকের কোন হিসাবের জন্য আমরা এই সূত্রগুলো ব্যবহার করি, স্থায়ী আমানত বা এফডিআর এর জন্য এই সূত্রগুলার ব্যবহার হয়। ঠিক আছে, এখানে দুইটা সূত্র, এখন কখন কোনটা ইউজ হবে এটা ইম্পর্টেন্ট। প্রথম সূত্রটা নর্মাল। ঠিক আছে, এপিভি ইন্টু 1+i⁴n। তো নর্মাল মিনস এখানে কোনো সুদের হার, একটু আগে আমি বলতেছিলাম সুদের হার সাধারণত পার্সেন্টেজ মানে 1 বছর। তো নর্মালি পার্সেন্টেজ লেখা আছে যে শতকরা এত পার্সেন্ট হারে ব্যাংকে এত টাকা জমা রাখবো, অথবা বার্ষিক এত পার্সেন্ট হারে। সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটার ব্যবহার করব। তখন শতকরা এত পার্সেন্ট হারে, বা এত পার্সেন্ট হারে, বা বার্ষিক এত পার্সেন্ট হারে, এই ধরনের কথা থাকলে, মানে 1 বছরে একবারই হবে, বছরে একবারই যদি সুদ পাই তখন আমরা উপরের সূত্রটা। আচ্ছা, বছরে বিভিন্নবার, ধরেন মাসিক 10%, তার মানে কি সুদ আপনি মাসে মাসে পাচ্ছেন। অর্ধবার্ষিক মানে বছরে আপনি যদি 1-এর অধিক সুদ পান, সেই ক্ষেত্রে আমরা সেকেন্ড ফর্মুলাটা ইউজ করব। সেকেন্ড ফর্মুলাটা করার জন্য একটা এম আসতেছে। ঠিক আছে, তো আমরা মনে রাখবো সহজ বুদ্ধি, প্রতিটা সূত্রে এরপরে যতই সূত্র দেখবেন, যখনই মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক, মাসিক, ত্রিমাসিক, অর্ধবার্ষিক, অর্থাৎ সোজা কথা যে এক বছরে যদি আমি কয়েকবার সুদ পাই তখনই এম, এবং এম এর সূত্র যখনই আসবে তখনই আই কে এম দ্বারা ভাগ হবে, এবং এন এর সাথে এমটা গুণ হবে। দেখেন সেম সূত্র, 1 আর 2 সেম সূত্র, জাস্ট কি হয়েছে, আই কে এম দ্বারা ভাগ, সময়ের সাথে গুণ। সুদকে ভাগ করব এম দিয়ে, সময়ের সাথে গুণ করব, সুদকে ভাগ করব, সময়ের সাথে গুণ করব। প্রতিটা এর পরের সূত্রগুলোতেও আমরা, এটা কিন্তু একটা টেকনিক সূত্র মনে রাখার। আরেকটা টেকনিক দেখাই, দেখেন ফিউচার ভ্যালু মানে কি, ভবিষ্যৎ মূল্য। ভবিষ্যতে টাকা বাড়ে না কমে? একটু আগে আমরা বলছি বাড়বে, কারণ আপনি ব্যাংকে টাকা রাখলে 100 টাকা 110 টাকা হয়ে যাবে, বাড়বে। তো বাড়বে, তার মানে আমরা নর্মালি ছোটবেলা থেকে শিখে আসছি, বাড়লে কি করি আমরা, গুণ করি। দেখেন বর্তমান মূল্যের সাথে কিন্তু এখানে একটা গুণ সাইন আছে, তো এটাকে গুণ করতেছে। আর এটা 1+i-টা আমাদের ফিনান্সের একটা স্ট্যান্ডার্ড ফর্মুলার, একটা স্ট্যান্ডার্ড 1+i। ঠিক আছে, তো কি আমরা টেকনিক দুইটা শিখলাম এই সূত্রগুলো থেকে। কি টেকনিক? প্রথম টেকনিক হচ্ছে ফিউচার ভ্যালু বের করব, তার মানে আমার টাকাটা বাড়বে, বাড়লে গুণ, তো গুণ আকারে আছে। ঠিক আছে, তারপর আরেকটা টেকনিক কি, যে বছরে যদি কয়েকবার সুদ পাই সেক্ষেত্রে এম আসবে, এবং এমটাকে সবসময় এম এর কাজ কি, সুদকে ভাগ করে দিবে এবং সময়ের সাথে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখন একটু ম্যাথ দেখি, তাহলে আপনারা আর একটু ক্লিয়ার হবেন। আমি খুব সহজ দুইটা ম্যাথ রেখেছি আজকের জন্য, যেহেতু প্রথম ক্লাস, আপনারা যাতে সহজে বুঝেন। তো প্রথমে দেখেন কি আছে, শতকরা 12% হারে বর্তমানে 500 টাকার 5 বছর পরে ভবিষ্যৎ মূল্য কত হবে। তো খুব সহজ ভাষা, যে বলেই দিচ্ছে ভবিষ্যৎ মূল্য বের করবেন, কিন্তু এখানে এম হবে কি হবে না। আমরা যদি বলি সূত্র 1 না সূত্র 2, এই প্রশ্নটা থেকে আমরা যদি দেখার চেষ্টা করি, আমি কি বলেছি, সূত্র 1 হবে যদি বার্ষিক, শতকরা, এই ধরনের, মানে সুদটা একবারই বাড়ে। ঠিক আছে, এই প্রশ্নটাতেও কিন্তু বলা আছে শতকরা 12% হারে, কিছুই বলা নাই, তার মানে বছরে একবারই আমি এই 12% টাকাটা পাবো। তার মানে আমরা সূত্র 1 ইউজ করব। সূত্র 2 ইউজ করব কখন, যখন বছরে কয়েকবার সুদ পাবো। এখানে এরকম কিছুই বলে নাই, এখানে বলা আছে শতকরা 12%, কিছুই বলা নাই কয়বার, কিছু বলা নাই, মানে একবারই সুদ পাচ্ছি। ঠিক আছে, তো আপনি 500 টাকা রাখতেছেন, তাহলে পিভি হচ্ছে 500, বছর হচ্ছে 5, আর সুদের হার হচ্ছে 12। আমরা বের করতে চাই ভবিষ্যৎ মূল্য কি। তো আপনারাও প্রশ্নে এইভাবে লিখে নিতে পারেন। প্রশ্নে কিন্তু একটা সৃজনশীল প্রশ্নে এই কথাটা যেমন এখানে স্ট্রেট কথা আছে, সেটা এইভাবে থাকবে না, আপনাদের একটা গল্পের মধ্য দিয়ে থাকবে। আপনাকে খুঁজে 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 কোনটা পিভি, কোনটা এন, কোনটা পার্সেন্টেজ, কি বের করতে হবে সেটা বুঝে নিতে হবে। আমরা সৃজনশীল অঙ্কগুলো আস্তে আস্তে আরো দেখবো, এই চ্যাপ্টারে আমরা অনেকদিন টাইম স্পেন্ড করব। এটা সৃজনশীল নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, আমরা আগে সহজভাবে শিখি। আচ্ছা, তাহলে আমরা যখন সূত্রটা এখন লিখলাম, 1 নম্বর সূত্রটা লিখেছি, 1 নম্বর সূত্র অনুযায়ী আমি মান বসিয়েছি। আপনারা এটাকে চাইলে ভেঙে ভেঙে করবেন, আপনারা 1 প্লাস 0.5 করবেন, 0.5 করার পরে আবার এটাকে পাওয়ার করবেন। পাওয়ার করার জন্য আমরা সায়েন্টিফিক ক্যালকুলেটর ইউজ করি, তো এই ধরনের পাওয়ার করতে। ঠিক আছে, তারপর এটাকে 500 দিয়ে গুণ করে আমি অ্যান্সারটা এক লাইনে করছি। আপনারা লাইন ভাঙতেও পারেন বা আমার মতোও করতে পারেন, যেহেতু আপনারা নতুন নতুন করবেন, আপনারা ভেঙে ভেঙে করলেই ভালো হবে, ভুল হবে কম। প্রথমে এটা গুণ করবেন, সরি যোগ করবেন, তারপরে পাওয়ার করবেন। ঠিক আছে, তারপরে এটাকে গুণ হবে।
এক লাইনে আমি করেছি কি যোগ করেছি, পাওয়ার করেছি, গুণ করেছি। আপনারা যোগ করে একটা লাইন করতে পারেন, যোগ করার যোগ ফলকে পাওয়ার করে আরেকটা লাইন বাড়ায় আবার গুণ করতে পারেন, যেটা আপনাদের উপর নির্ভর করে। যেভাবে আপনারা অ্যান্সারটা বের করতে পারলেই হয়েছে, সূত্রটা ঠিক লিখে অ্যান্সার বের করতে পারলে হয়েছে। এখানে মাঝখানে ক্যালকুলেশন দেখাইলেও টিচার কাটবে না, না দেখাইলেও টিচার কাটবে না। ঠিক আছে, আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পেরেছেন। আমরা পরের একটা অঙ্ক দেখি। আচ্ছা, এখানে আমি কি লিখেছি, যদি তুমি সোনালী ব্যাংকে 9% চক্রবৃদ্ধি সুদে প্রতি মাসে 1,00,000 টাকা জমা রাখো, তবে 5 বছর পরে তুমি কত টাকা পাবে। তার মানে আপনি প্রতি মাসে সুদটা চাচ্ছেন, চক্রবৃদ্ধি সুদে প্রতি মাসে। এই যে চক্রবৃদ্ধি সুদটা প্রতি মাসে হবে, এখানে কিন্তু প্রতি মাসে আপনি 1,00,000 টাকা জমা রাখতেছেন না, চক্রবৃদ্ধি সুদে প্রতি মাসে। ঠিক আছে, মানে সুদটা হবে প্রতি মাসে। আপনি 1,00,000 টাকা জমা রাখলে 5 বছর পর কত টাকা। ঠিক আছে, কথাটা আবার বলি, 9% চক্রবৃদ্ধি সুদে প্রতি মাসে, মানে প্রতি মাসে 9% চক্রবৃদ্ধি। কথাটা একটু ঘুরিয়ে আছে, হ্যাঁ, তো বুঝতে হবে। তো 9% চক্রবৃদ্ধি সুদে প্রতি মাসে 1,00,000 টাকার এগেনস্টে আমি কত টাকা জমা রাখবো। আমি 1,00,000 টাকা জমা রাখবো, প্রতি মাসে 9% করে সুদ পাইতে চাই, তাহলে প্রতি মাস তার মানে আমার সুদে একবারের বেশি হবে বছরে, রাইট। তাহলে এম এর সূত্র, রাইট। তাহলে ভবিষ্যৎ মূল্য আমি চাইতে চাই 5,00,000 টাকা, তারপরে সুদের হার কত আমার 9%। আচ্ছা, একটু একটু এখানে সরি স্টুডেন্টস, কিছু একটুখানি টাইপিং এরর ছিল, তো যেটা জাস্ট এখানে বর্তমান মূল্যটা হবে, এটা একটু আগে এটা আপনারা হয়তোবা দেখেছেন ফিউচার ভ্যালু লেখা ছিল, আসলে এখানে বর্তমান মূল্য হবে, কারণ আমি আজকে 1,00,000 টাকা জমা রাখবো, তো 5 বছর পর কত টাকা পাবো, রাইট। তো আমি ফিউচার ভ্যালুটা বের করতে চাই। একটু আরেকবার একটু বলি, একটু আগে ভিডিওতে আপনারা দেখেছেন এখানে ভবিষ্যৎ মূল্য লেখা ছিল, কিন্তু এটা বর্তমান মূল্য হবে, আমি আবার ঠিক করে দিয়েছি। তো ওই আগের একটুখানি জায়গা আপনারা একটু অমিট করে যাবেন কষ্ট করে, তো আমি দুঃখিত এই টাইপিং এররটার জন্য। তো ভবিষ্যৎ মূল্যটা আমরা বের করব। আবার প্রশ্নটা আমি আবার একটু নতুন ভাবে পড়ি, যেহেতু একটু সমস্যা ছিল। তুমি সোনালী ব্যাংকে 9% চক্রবৃদ্ধি সুদে প্রতি মাসে 1,00,000 টাকা জমা রাখো, তাহলে 5 বছর পর তুমি কত টাকা পাবে। 9% সুদে প্রতি মাসে সুদ পাইতে চাই, 1,00,000 টাকা জমা রেখেছি, তাহলে 1,00,000 টাকা জমা রেখেছি মানে পিভি 1,00,000, আমার সুদের হার 9%, বছর হচ্ছে 5, এন মানে বছর, আর এটা যেহেতু প্রতি মাসে মাসে টাকা পাবো, তো এম হবে, তো এম 12। আচ্ছা, এমটা বের করার একটা ফর্মুলা আপনারা চাইলে তৈরি করে নিতে পারি, যেটা হচ্ছে কি আমার বছরে 12 মাস, তো 12কে ভাগ করব প্রশ্নে প্রদত্ত মাস, তাহলে এখানে প্রশ্নে প্রতি মাস ছিল, তো 1 দিয়ে ভাগ। এটা এছাড়া আপনারা সহজভাবে মনে রাখতে পারেন, প্রতি মাস মানে আমার সুদ কয়বার হবে, 12 বার হবে। যদি এখানে বলতাম যে 3 মাস অন্তর অন্তর, তাহলে সুদ কয়বার পাবো, 3 মাস অন্তর অন্তর হলে আমি 4 বার সুদ পাবো। যদি বলতাম অর্ধবার্ষিক, তার মানে বছরে আমি 2 বার সুদ পাবো। তো যেই কয়বার ইন্টারেস্ট মানে যেই কয়বার আমি সুদ পাবো সেইটাই এখানে বসবে। যেমন এখানে প্রতি মাসে 12 বার পাবো, যদি এখানে অর্ধবার্ষিক থাকতো 2 বার পাইতাম, যদি এখানে 3 মাস অন্তর অন্তর থাকতো তাহলে আমি 4 বার পাইতাম, যদি এখানে বলতো 2 মাস অন্তর অন্তর তাহলে আমি 6 বার পাইতাম। ঠিক আছে, যদি বলতো 4 মাস অন্তর অন্তর তাহলে আমি 3 বার পাইতাম। তো এখন ভবিষ্যৎ মূল্য বের করবো, তো ফর্মুলা এটা লিখলাম, এটা এম সহ, এম সুদকে ভাগ আর সময়ের সাথে গুণ, তারপরে আমি ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা ভ্যালু বসায় দিলাম। আচ্ছা, ভ্যালু বসানোর পর আমি একটা জিনিস আপনাদের এখানে লিখেছি, দেখেন এইখানে দেখেন, আমি ক্যালকুলেটর দিয়ে নিজের ক্যালকুলেটর হিসাব করছিলাম, এই যে 0.09 কে যখন আমি 12 দিয়ে ভাগ করছি, তখন এখানে দেখেন একটা লেখা আসছে 7.5, কর্নারে দেখেন পাওয়ার আকারে -03, এটা একটা অপশন আইসা আছে, রাইট। তো আপনাদেরকেও খেয়াল করতে হবে যে এখানে -0305 এই ধরনের কিছু আসে কি না। যদি আইসা থাকে তাহলে কিন্তু আমরা এটা রাখতে পারবো না, এটাকে আমাদের 0 0 বানাতে হবে, এটাকে আমরা কি বানাবো, 0 0 বানাবো। তো -03, তার মানে এই অ্যান্সারটা আমরা নিতে পারবো না, 7.5 অ্যান্সারটা আমরা নিতে পারবো না। তো আমরা কি করব, এই যে আমি ক্যালকুলেটর একটা ছবি দিয়ে দেখিয়ে দিয়েছি, শিফট, এই যে শিফট বাটনটা টিপবেন, তারপর ইএনজি টিপবেন, দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত এটা 0 0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিফট ইএনজি, শিফট ইএনজি, শিফট ইএনজি। তো এটা একটা সময় এসে শিফট ইএনজি টিপতে টিপতে এটা এখানে একটা ভ্যালুও চেঞ্জ হবে এবং এই জায়গাটা 0 0 হয়ে যাবে, পাওয়ার থাকবে বাট 0 0, এখানে যেমন -303 ওটা 0 0 হয়ে যাবে। যেমন আমি এই যে শিফট টিএনজি কয়েকবার টেপার পর এটার অ্যান্সারটা আসছে এই যে 0.0075, ঠিক আছে, 0.0075 হয়ে গেছে, এবং ওই ক্যালকুলেটারে 0.0075 এখানে পাওয়ারটা 0 0 হয়ে গেছিল। তো আপনাদের সুবিধার্থে আমি এটা আবার একটা ছবি তুলে দিছি,
যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। তো এরকম কিছু যদি আসে পাওয়ারের এখানে আমরা শিফট ইএনজি টিপে সেটাকে কয়েকবার, একবারে নাও হইতে পারে, 2-3 বার টিপতে হইতে পারে, যতক্ষণ না পর্যন্ত এই জায়গাটা 0-0 হচ্ছে, সামথিং পাওয়ার 0-0, এখানে 0-0 বানাতে হবে। আবার বলছি, এখানে 0-0 বানাতে হবে। 0-0 বানানোর জন্য শিফট ইএনজি, কয়েকবার শিফট ইএনজি, প্রথমবার টিপলাম হলো না, আবার শিফট, আবার ইএনজি, দেখবেন এখানে দেখা যাবে 0.06 হয়ে গেল, তাও কিন্তু হয়নি, আমার 0-0 লাগবে, তা আবার আমি টিপবো, দেখা গেল 0.05 হয়ে গেল, তখন আবার টিপবো, যতক্ষণ না পর্যন্ত 0-0 হবে ততক্ষণ পর্যন্ত শিফট ইএনজি, বারবার করে শিফট ইএনজি টিপে যাব। একবার টিপলাম হচ্ছে না, আবার শিফট দিয়ে আবার ইএনজি টিপবো, হচ্ছে না, আবার শিফট দিয়ে আবার ইএনজি, আবার শিফট দিয়ে। তো আমি এখানে কয়েকবার টেপার পর যখন 0-0 হয়েছে এই কোণায়, আমি অ্যান্সার পাইছিলাম যেটা এখানে লেখা ছিল, সেটা হচ্ছে 0.0075, 0.0075। আর এটাকে আমি 120 গুণ করছি, তারপরে আমি এটাকে নর্মালি যোগ করছি, আবার এটাকে পাওয়ার করছি। আবার যদি দেখেন পাওয়ার করতে, সাধারণত পাওয়ার যখন করেন, ভাগ করেন, তখন দেখা যাবে ভাগ বা পাওয়ার, এই যে যখন আপনি মানে এটাকে পাওয়ারটা গুণ করতেছেন তখনই এই সাইনটা আসতে পারে। যখনই যে অঙ্কে যেখানেই যেভাবেই আসুক এই সাইনটা, আমার এটাকে 0-0 বানায় নিতে হবে, ঠিক আছে? তো 0-0 বানায় ওই ভ্যালুটাই আমি বসায় ক্যালকুলেশন করতে পারবো, কারণ এই যে 7.5 ভ্যালুটা ইউজেবল না আমাদের জন্য, ঠিক আছে? কারণ এটা 0-0 ফরম্যাটে নাই, এটা 0-0 ফরম্যাটে নিতেই হবে, ঠিক আছে? যদি আপনারা এই জায়গাটা ভালো করে একটু বুঝবেন যে এটাকে 0-0 করতে হবে সব অঙ্কের ক্ষেত্রেই, যখনই দেখবো এরকম আসছে 0-0 বানাবো কিভাবে, শিফট এনজি টিপ দিয়ে টিপ দিয়ে টিপ দিয়ে, যতক্ষণ না পর্যন্ত এই কোণাটা 0-0 হচ্ছে ততক্ষণ পর্যন্ত শিফট এনজি, যখনই 0-0 হয়ে যাবে তখন এই যে মাঝখানে যেমন এখানে 7.5, এখানে একটা অন্য মান হয়তো বা চলে আসবে, তো ওই মানটাই আমরা আমাদের ক্যালকুলেশনে রাখবো। যেমন এখানে 0.0075 আসছিল, এটা 0.0075 হয়ে গেছিল এবং এই পাওয়ারটা 0-0 ছিল। তো এইভাবে আমি ওই ভ্যালুটা বসাইলাম, আবার পাওয়ার করছি, তো আবার এটা করছি, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা চেষ্টা করবেন এইটাই একটু আপনাদের ক্যালকুলেটরও টিপে চেষ্টা করতে, ঠিক আছে? তো এখন আমরা আশা করি আপনারা এই দুইটা অঙ্ক বুঝতে পেরেছেন। এখন ছোট কিছু হোমওয়ার্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সোহাগের একটি বিনিয়োগের উপর শতকরা 12% চক্রবৃদ্ধি হারে সুদ পাবেন। 3 বছরের জন্য তিনি 16,000 টাকা জমা করলেন। সোহাগ বিনিয়োগকৃত অর্থের ভবিষ্যৎ মূল্য কত? 3 বছরের জন্য 16,000 টাকা রাখছে, শতকরা 12 টাকা চক্রবৃদ্ধি। শতকরা 12 টাকা মানেই কিন্তু 12%, রাইট? শতকরা মানে পার্সেন্টেজ, এখানে শতকরা ভাঙিয়ে দিছে বলে আমি 12 টাকা লিখতে পারি, অথবা শতকরা দিয়ে অনেকে পার্সেন্টেজ লেখাও যায়, আর এখানে 12 টাকা মানেই 12%, ঠিক আছে? শতকরা 12 টাকা মানে 12%। তো এখানে কোনো একবারই হচ্ছে, তাই না? সুদটা কিন্তু একবারই পাচ্ছেন। তো 1 নম্বর সূত্র ব্যবহার করে আপনারা ভবিষ্যৎ মূল্যটা বের করতে পারেন। তারপরেরটা কি? 15% হারে অর্ধবার্ষিকী। অর্ধবার্ষিকী মানে এখানে এম আসবে, কারণ সুদ আপনি এক বছরে একবার পাচ্ছেন না, 2বার পাচ্ছেন। অর্ধবার্ষিকী মানে 2বার, বছরটাকে অর্ধেক করছে, 2বার পাবে। 8,000 টাকা ইসলামী ব্যাংকে জমা রাখেন, 8,000 টাকা জমা রাখলেন, 5 বছর পর কত টাকা পাবেন? তার মানে এটা সূত্র নাম্বার 2। তো একই যেভাবে আমরা এই অঙ্ক দুইটা করছি, আপনারাও সেম দেওয়া আছে দিয়ে লিখে ফিউচার ভ্যালু, দুইটারই ফিউচার ভ্যালু বের করবেন। বের করে ছবি তুলে অবশ্যই আমাকে দিবেন, এবং এই চ্যাপ্টারের বা যতটুকুন আলোচনা হয়েছে সমস্যা যদি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন, কারণ এই চ্যাপ্টারটা আবারও বলি, না বুঝলে ভালো মতন আমরা আগাতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।